গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছিল। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর 1 2 3 4 5 6 এভাবে রাখা হয়েছিল, কিন্তু তার বিমানটি আবার যে কার্গো পোর্ট যেটি আছে সেই অঞ্চলে করা হয়েছে। এই কারণে এখনও বোঝা যাচ্ছে না, হয়তো নিরাপত্তার কারণেই হয়তো নিরাপত্তার দায়িত্বে থাকা তারা আসলে স্পষ্ট করছেন না কোন দিক দিয়ে বেরোবেন। তবে এইখানে যারা নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা বেগম জিয়াকে একটু দূর থেকে হলেও একটু হাত নাড়িয়ে তাকে অভিবাদন জানানোর জন্য তারা বেশ প্রস্তুত। রোদ আছে, কড়া রোদ, গরম আছে। আমরা দেখছি যে এই বিএনপি বা বেগম জিয়ার যারা সমর্থক আছেন, তাকে যারা পছন্দ করেন, এই ধরনের অনেক জনতা এই রোদের মধ্যেই এখানে দাঁড়িয়ে আছেন বেগম জিয়াকে অভিবাদন জানানোর জন্য। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে একই সঙ্গে এই যে তার এই যে ফেরাটা সেটিকে আরও নানাভাবেই দেখা হচ্ছে। বিশেষ করে এটি কিন্তু এই যেটি দলীয় সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে বিমানবন্দর থেকে কোথায় কোন দল দাঁড়াবে তার একটা ছক বা একটা খসড়াও করেছিল, খসড়া বা একটা নির্দেশনা দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। সেই খসড়ার বাইরে গিয়েও আমরা দেখছি যে এই বিমানবন্দরের এই অঞ্চলে, অর্থাৎ বিমানবন্দর থেকে এই হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত, খিলক্ষেত পর্যন্ত এখানে দাঁড়ানোর কথা বা দাঁড়িয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। কিন্তু এর বাইরেও আমরা দেখছি যে যারা এই গাজীপুর থেকে এসেছেন বাস যোগে তারা এখানে এসেছেন, ময়মনসিংহ কিংবা কিশোরগঞ্জ থেকে যারা এসেছেন তারাও এখানে দাঁড়িয়েছেন। তারা বেগম জিয়ার নামে স্লোগান দিচ্ছেন। তাদের সঙ্গে আমি কথা বললাম, তারা মোটা দাগে বলছেন যে যেহেতু তাদের ভাষায় তাদের আপসহীন নেত্রী উনি যে ফিরেছেন এটাই সবচেয়ে বড় কথা। প্রত্যাশা প্রাপ্তির ব্যাপারগুলো তাদের কাছে জানতে চাইলে তারা বলছেন যে তিনি আসলেই অনেক কিছু সমাধান হয়ে যান, যেই কারণে চলমান যে নানান ইস্যুতে যে সংকটগুলো রয়েছে সেখানে এই বিএনপির এই নেত্রী ভালো ভূমিকা নেবেন, সেই আশা তো তারা করছেন। এছাড়া দলীয় যে বিভিন্ন সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেও একটা শক্ত একটা ভিত তৈরি হলো কিংবা একটা সাপোর্ট পেল, সেই জায়গা থেকেও নেতাকর্মীরা সেই ধরনের প্রত্যাশা করছে যে দলীয় যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এখন সরাসরি শীর্ষ নেতারা কথা বলতে পারবেন। আরেকটা ব্যাপার যেটি দেখছি যে বিভিন্ন ইউনিট থেকে তো নেতাকর্মীরা আসছেন, তারা কিন্তু তাদের শক্তি জানান দেবার একটা মোক্ষম উপলক্ষ হিসাবে এই যে অভিবাদনের এই পর্বটিকে ব্যবহার করছেন। তারা বিএনপি এবং জাতীয় পতাকা তো এখানে তাদের হাতে ধরে রেখেছেনই। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এদের নামে তো স্লোগান দিচ্ছেনই, বিএনপির স্লোগানও দিচ্ছেন। এর বাইরে তারা যে নেতার নেতৃত্বে এসেছেন, যে ভাইয়ের নেতৃত্বে এসেছেন, তাদের কথাও কিন্তু এখানে বলছেন। এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছে বিভিন্ন এই যে ইউনিটগুলোর, তারাও চেষ্টা করছে যে যাতে জিনিসটা ভালো মতো হয়। তার এই যাত্রা বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত বেগম জিয়ার যে যাত্রা সেটি যাতে ঠিকঠাক হয় এই চেষ্টাটাও করছেন। দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদের জানিয়ে রাখি যে এরই মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করেছে। এখন ঠিক এই মুহূর্তে রাস্তায় অপেক্ষমান নেতাকর্মীরা তার গাড়ি বহরের অপেক্ষা করছে। ইমিগ্রেশন শেষ করে এই পথেই বিএনপি চেয়ারপারসন তার গুলশানের যে বাসভবন ফিরোজার দিকে রওনা হবেন। এবং আমরা পুরো সড়কে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন। বিশেষ করে বিমানবন্দর থেকে এই বনানী যাবার যে পথটা, সেই পুরো সড়কটাই কিন্তু আমি বলতে পারি যে বিএনপি চেয়ারপারসনের নেতাকর্মীদের দখলে আছে। জানিয়ে রাখি যে এবার বিএনপি চেয়ারপারসন উনি যে 4 মাস পর ফিরলেন, উনি বেশ একটা নানান ধরনের রোগ জটিলতা নিয়ে উনি লন্ডনের উদ্দেশ্যে যেতে চেয়েছিলেন, যেটি বিএনপির বেগম খালেদা জিয়ার ব্যক্তির একটা অভিপ্রায় ছাপিয়ে সেটি এক ধরনের জাতীয় ইস্যুতে তৈরি হয়ে উঠেছিল। বিএনপির জন্য বিএনপির শীর্ষ নেতারা শুধু বক্তব্য বিবৃতি দেননি, তারা সভা সমাবেশ করেছেন, রাজপথের আন্দোলন করেছেন, কিন্তু গেল যে পতিত রেজিম তারা কিন্তু তার এই অভিপ্রায়টুকুকে পূর্ণ করতে দেয়নি। এবং এর ধারাবাহিকতায় তিনি বলা যায় যে তার
যে সন্তান এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, তার কাছ থেকে দীর্ঘ বলা যায় যে প্রায় 8টি বছর তার সঙ্গে দেখাই হয়নি, দূরে ছিলেন। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর কিন্তু এই পরিস্থিতির একটা সমাধান আসে। এই সরকার শুরুর দিকে যে সিদ্ধান্তগুলো নির্বাহী আদেশে নিয়েছে তার মধ্যে তার একদম শুরুতেই ছিল বেগম জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির মামলাগুলো ছিল এবং যে মামলায় সাজা হয়েছিল তার, সেই মামলা সেই সাজাগুলোকে প্রত্যাহার করে নেবার, এবং এরপর সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে বেগম জিয়া যখন চাইবেন তখন কিন্তু বিদেশ যেতে পারবেন। আগস্টের পর উনি এখানে একটা দীর্ঘ সময় দিয়েছেন। এরপর আমরা দেখলাম যে গেল জানুয়ারিতে উনি বিদেশ গেলেন, অর্থাৎ লন্ডন গেলেন, এবং সেখানে তার যিনি তার বড় সন্তান তারেক রহমান তার সঙ্গে দেখা করলেন। সেখানে এই রাজনীতির বাইরে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো ভেসে বেরিয়েছে, একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্কের নানা মধুর স্মৃতিও দেখা গেছে। সেখানে দেখা গেছে যে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর থেকে তার মাকে লন্ডন ক্লিনিক, যেখানে তারেক খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন, সেখানে নিয়ে গেলেন, আবার এই বিমানবন্দর পৌঁছে দিলেন, আবার তার বিভিন্ন জায়গায় এই মাকে নিয়ে গিয়েছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু ঘুরে বেরিয়েছে। এবং লন্ডন যে ক্লিনিক, সেখানে উনি টানা 17 দিন উনি চিকিৎসাধীন ছিলেন, এবং তার যে জটিলতাগুলো, কিডনিতে জটিলতা রয়েছে, লিভার সিরোসিস রোগ রয়েছে, তার আর্থ্রাইটিস রয়েছে। তো এবং 79 বছর বয়সে এই নারীর এই শারীরিক এত অসুস্থতার পরও কিন্তু গেল সরকারের কাছে নানাভাবে আবেদন জানানোর পরে কিন্তু ওনাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। সেই আকাঙ্ক্ষা পূরণ হলো একটা দিক, আর একটা দিক হলো মানসিকভাবে পরিবারের কাছ থেকে ওনাকে যে বিচ্ছিন্ন রাখা হয়েছিল, সেইখানেও কিন্তু তার পরিবারের সঙ্গে উনি একটা লম্বা একান্ত সময় কাটানোর সুযোগ পেয়েছেন। এটি প্রায় 4 মাস। এরপর উনি যে আসছেন, এটি রাজনীতি তো আছেই, রাজনীতির বাইরে এই পারিবারিক বা এই মানসিক দিক থেকেও একজন বেগম জিয়া একজন রাজনীতিক, উনি বেশ চাঙা থাকবেন, উনি শক্ত অনুভব করবেন, এই ব্যাপারগুলো কিন্তু আলোচনা হচ্ছে। আরেকটা ব্যাপার বলি যে তার এই গেল শাসন আমলে তার টানা 2 বছর তাকে কারাগারে রাখা হয়েছে, এবং এই টানা 2 বছর কারাগারে রাখার সময় যেটি দলের পক্ষ থেকে বলা হয় যে সেখানে শারীরিক মানসিক নানা নির্যাতনের কারণে তিনি আরও বেশি দুর্বল, আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। 2018 সালে এই জিয়া অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্টের যে দুর্নীতি মামলাগুলো তার বিরুদ্ধে ছিল, এর একটি মামলায় 5 বছরের সাজা হওয়ার পর 2018 সালের ফেব্রুয়ারিতেই ওনাকে এই পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কিন্তু কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে টানা 2 বছর পর 2020 সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে তাকে জামিন দেওয়া হয়, এবং সেই জামিনই চলছিল। কিন্তু আসলে উনি কারাগারে, যেটি বিএনপি নেতারা তাদের বক্তব্য বিবৃতিতে বলেন যে উনি কারাগারে হেঁটে গিয়েছিলেন, কিন্তু কারাগার থেকে বের হতে হয়েছে তাকে হুইল চেয়ারে করে। এছাড়া বিএনপির যে সবশেষ শাসনামল 2001 থেকে 2006, এর পরে কিন্তু উনি আরও 1 বছর, অর্থাৎ এই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকেই এই দলটির উপর কিন্তু এক ধরনের জুলুম নির্যাতনের অভিযোগ করে আসছে দলটি, এবং যেটি দেখাও গেছে ওই সময় উনি প্রায় 1 বছরের মতো কারারুদ্ধ ছিলেন। এইভাবে দ্বিতীয় দফায় আবার এই 2 বছর ছিলেন। দীর্ঘ একটা সময় 93 দিন একবার উনি ওনার বাসায় গৃহবন্দী থাকলেন। তো এই 5 আগস্টের পর যে একটা মুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতিতে, সেখানকার বলা যায় যে এক ধরনের সুবিধাভোগী কিন্তু হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও, এবং যেই কারণে কিন্তু যে কারণে মনে করা হয় যে দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন, আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা বিমানবন্দরের সামনে আছি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার যে গাড়িবহর, খালেদা জিয়ার যে গাড়িবহর, সেটি কিন্তু পুরোপুরি কিন্তু প্রস্তুত। এবং
দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে রাখি যে আমরা যুক্ত হয়েছি বিমানবন্দরের সামনে থেকে। আমরা যেটি দেখছি যে বেগম জিয়াকে বিমানবন্দর থেকে তার যে বাসভবন ফিরোজায় নেবার জন্য তার গাড়িবহর পুরোপুরি প্রস্তুত এবং এই পুরো পথ জুড়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, মূল দলের বিভিন্ন ইউনিট, আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলার নেতাকর্মীরা কিন্তু পুরো সড়কটা দখল করে রেখেছেন এবং তারা এই রোদের মধ্যে এই জন্য অপেক্ষা করছেন। তারা এই দীর্ঘ একটা সময় পর খালেদা জিয়া যে আবার দেশের মাটিতে ফিরলেন চিকিৎসা গ্রহণ করে তার পরিবারের সঙ্গে একান্ত সময় কাটিয়ে সেই বেগম বের হয়েছে, অর্থাৎ ঘড়িতে যখন বেলা 11টা 17 মিনিট তখনই কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ারকে বহনকারী যে গাড়িবহরটি রয়েছে সেটি বের হয়েছে। 10টা 38 মিনিট নাগাদ বিমানবন্দরে অবতরণ করেছে এবং খালেদা জিয়াকে এই অভ্যর্থনা জানার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কয়েক হাজার নেতাকর্মী বিমান বন্দরের এই যে বাহিরে, অর্থাৎ 8 নম্বর গেটের বাহিরে নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে, হাত নাড়িয়ে, দলীয় পতাকা নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার এই গাড়িবহরকে ঘিরে সারা দিনব্যাপী আমরা যেমন দেখেছি সকাল থেকেই একটা জোরালো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, তেমনি এখানেও দেখেছি তার গাড়ির আগে এবং পরে সেনা সদস্যদের যে গাড়ি সেটি রয়েছে। এরপরে বিএনপির তাদের যে ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ তাদের নিরাপত্তা রয়েছে, তাদের গাড়িবহর রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে এবং এই এভিয়েশন কর্তৃপক্ষ তাদের একটি আলাদা নিরাপত্তা বলয় এখানে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে যখন বলছিলাম যে 11টা 17 মিনিটে বেগম খালেদা জিয়া এই 8 নম্বর গেট দিয়ে বের হন, সাথে সাথে তার এই যে স্বদেশ প্রত্যাবর্তন ঘটলো, 4 মাস পর চিকিৎসা নিয়ে তিনি ফিরছেন কিছুটা সুস্থ হয়ে, তখন নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু আমরা দিনব্যাপী দেখেছিলাম এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য সকল থেকেই এখানে এসেছেন। তার গাড়িবহর নিয়ে যদি একটু বলতে চাই, যেটি বলছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছে, তারাও কিন্তু গাড়িবহরে রয়েছে। বিএনপির একাধিক নির্বাহী কমিটির সদস্যদের আমরা দেখেছি যারা এই গাড়িবহরে রয়েছে। এখানে আলাদা মেডিকেল টিম রয়েছে, এখানে বেশ কয়েকটা আমরা অ্যাম্বুলেন্স রয়েছে তার এই গাড়িবহরে এবং বিএনপি ছাড়াও যে বিভিন্ন বাহিনীর যে গাড়িগুলো, বিশেষ করে র্যাব ফোর্সেসের এবং পুলিশ সদস্যদের গাড়ি দেখেছি এবং যেটি বলছিলাম তার গাড়ির সামনে এবং পেছনে কিন্তু সেনা সদস্যদের যে গাড়ি রয়েছে সেই টহলটি রয়েছে এবং এই দুই পাশ থেকেই কিন্তু একটি কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে। তার এই গাড়িবহরের মধ্যে কিন্তু অন্য কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। তার যে গাড়িবহর শেষ, এরপরেই মূলত এই গাড়িবহরগুলো প্রবেশ করতে দিবে মূলত, বা এটি হচ্ছে এখনকার যেই বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে যে অবস্থা সেটি। এবং আমরা দেখেছি যে তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকবার নির্দেশনা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে তার এই যাত্রাকে নির্বিঘ্ন করতে রাস্তার যে দুর্ভোগ, জনদুর্ভোগ সেটি যেন কমানো যায় কিংবা এই দুর্ভোগ যাতে না বাড়ে সেজন্য দলের পক্ষ থেকে নানান ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি একদম এই ঢাকা মহানগরের যে ইউনিটগুলো রয়েছে বিএনপি, সেই ইউনিট পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিশেষ করে যেহেতু আজকে এসএসসি পরীক্ষার্থীর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি পরীক্ষা রয়েছে, তাদের যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য কিন্তু আলাদা করে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই লক্ষ্যে আমরা দেখেছিলাম যে অর্থাৎ আমরা যখন এখানে আসি ঠিক 6:30টার দিকে, সেই 6:30 থেকে 9টা পর্যন্ত কিন্তু সেভাবে কোনো দলীয় নেতাকর্মীদের যে এই 8 নম্বর গেটের বাহিরে সেই ভিড় লক্ষ্য করতে পারিনি। সেটিও আমরা এর আগে দেখিয়েছি বা বলেছি, কিন্তু 9টার পরে ধীরে ধীরে এই রাস্তার দুপাশে অর্থাৎ 8 নম্বর গেট থেকে যেহেতু মূল সড়কে বের হবে এবং মূল সড়ক থেকে তিনি তার যে গুলশান বাসভবন সেই ফিরোজাতে যাবেন, সেখানে তো দুপাশেই যারা তাদেরকে অভ্যর্থনা জানাবেন দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থক বা নেতারা তারা দাঁড়িয়েছেন। এখানে মূলত তারা 9টার পরে প্রবেশ করেন।
এবং এটিকে কেন্দ্র করে যদি আরেকটু বলি যে এখনও কিন্তু তার গাড়ি বহর যে যাত্রা সেটি শেষ হয়নি এবং প্রত্যেকে তার গাড়ি বহরের পিছনে প্রত্যেকটির যাত্রা কিন্তু এখন পর্যন্ত বিশেষ করে যে বিমান বাহিনীর সদস্যরা রয়েছে তারা সেটি থামিয়ে দিয়েছেন। এই গাড়ি বহরের শেষ প্রান্ত থেকে যারা গণমাধ্যম কর্মীদের গাড়ি কিংবা অন্য অন্য গাড়ি, সেই গাড়িগুলো তারা আসলে এখান থেকে বলছেন তারা এটিকে রিলিজ করে দিবেন বা তার সেই গাড়ি বহরের একদম পিছনে থাকা হবে। তার গাড়ি বহরের সাথে আগে এবং পরে সেটি সিএসএফ নিয়ন্ত্রিত যেই গাড়িগুলো রয়েছে, অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের নিয়ন্ত্রণে যে গাড়িগুলো রয়েছে সেগুলোই শুধুমাত্র এই গাড়িগুলো এখানে যেতে পারবে এবং সেটির ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বেগম খালেদা জি কিন্তু চলতি মাসের এই জানুয়ারিতে, অর্থাৎ চলতি বছরের জানুয়ারির 7 তারিখে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলেন এবং তিনি চিকিৎসা নেওয়ার ফের অর্থাৎ 4 মাস পরে তিনি দেশে ফিরছেন। এই ফেরাকে কেন্দ্র করে কিন্তু আলাদা ধরনের উচ্ছ্বাস আমরা এখানে নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করছি এবং এই নেতাকর্মীরা তারা মনে করছেন যে বেগম খালেদা জিয়ার এই দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি ভিন্ন মাত্রা তো যুক্ত করবেই এবং বাংলাদেশের এই 5 আগস্ট যে একটি অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের পরে যে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেখানে খালেদা জিয়া আরও জোরালো ভূমিকা তিনি রাখবেন এবং নানান সময় জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছিল, যেহেতু যেটি এর আগেও বলেছি, নেতাকর্মীদের যাদের সাথেই কথা বলেছি তারা মনে করছেন যে এখানে বেগম খালেদা যে একটি বিশেষ ভূমিকা তিনি আসলে পালন করবেন এবং তার এই জায়গা থেকে তার যে ভূমিকা সেটি একটি জাতীয় ঐক্য তৈরিতে সহায়তা করবে বলে মনে করছেন। এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যে কথা হচ্ছে, সেই নির্বাচন এবং সংস্কার ইস্যুতে কিন্তু নানান ধরনের রাজনৈতিক যে দলগুলো রয়েছে, অর্থাৎ গণ অভ্যুত্থান এর সময় যারা এই সহযোগিতা করেছে বা ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা আসলে একটি বিভাজন তৈরি হচ্ছে, সেই জায়গাটিতে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা মনে করছেন। এবং আরেকটি বিষয়, সেটি তো তাদের নেতাকর্মীরা যেমনটি বলছেন, এবং বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, একটি বর্ণাঢ্য জীবন তার রাজনৈতিক, সেটিকেও সামনে নিয়ে আসছেন নেতাকর্মীরা। তারা বলছেন যে তার এই যে উত্থানটি বা সেটিও কিন্তু খুব যে স্বাভাবিক সেটি কিন্তু নয়। বেগম খালেদা জিয়া তার একদম শুরুর জীবনে তিনি একজন সাধারণ গৃহবধূ হিসেবেই কিন্তু ছিলেন। পরবর্তীতে নানান ঘটনার মধ্য দিয়ে প্রেক্ষাপটে তিনি আসলে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন এবং সবশেষ কিন্তু সেই গুরুত্বপূর্ণ চরিত্রের জায়গা থেকেই তার যে দলের নেতাকর্মীরা রয়েছে তাদের কাছে তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন এবং তার এই যে আপসহীন নেত্রী হিসেবে পরিচয় লাভ করার বিষয়টি বা তার দলের নেতাকর্মী যে তাদের স্বীকৃতি দিয়েছে, সেখানেও কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপট রয়েছে। নানান সময় কিন্তু আমরা দেখেছি, যদি এটি একটু বলে রাখি যে 1981 সালে যখন একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিএনপি যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন শহীদ হন, এর পরেই কিন্তু বাংলাদেশে যে রাজনীতির প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার তার আবির্ভাব ঘটে এবং সেখানে আমরা দেখেছি যে এই 81 সালের অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরে 82 সালে তিনি কিন্তু বিএনপিতে সাধারণ সদস্য হিসাবে যোগ দেন এবং সেটি এই সাধারণ সদস্য হিসাবে যোগ দেওয়ার মধ্য দিয়েই কিন্তু তিনি বিএনপির যে রাজনীতিতে, শুধু বিএনপির রাজনীতিতে না, বাংলাদেশের রাজনীতিতে একটি সক্রিয় চরিত্র হয়ে ওঠেন এবং সেইখান থেকে ধারাবাহিকভাবে তিনি এই সাধারণ সদস্য যখন 1982 সালে হন, পরের বছরে অর্থাৎ 83 সালে কিন্তু তিনি এই দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং তার পরের বছর অর্থাৎ 84 সালে তিনি এই বিএনপির সর্বোচ্চ যেই পদটি রয়েছে চেয়ারপারসন, তিনি সেটি হন। এটি একটু বলে রাখি যে যখন 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হন, এর পরেই তার রাজনীতিতে আগমন, অর্থাৎ 82 সালে
82 থেকে 83 এবং 84 অর্থাৎ 82 সালে তিনি সাধারণ সদস্য হন এবং 84 সালে এসে তিনি দলটির সর্বোচ্চ পর্যায়ের নেতা হন। অর্থাৎ 2 বছরের মধ্যেই কিন্তু বিএনপির যে নেতৃত্ব সেটি বেগম খালেদা জিয়ার হাতে চলে আসেন এবং তিনি সেই থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছেন। যদিও এরপর দীর্ঘ সময় তিনি লড়াই সংগ্রাম করেছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়া কিন্তু এই বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী তিনি এখানের হন। এবং আরেকটি বিষয় যে 1991 সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী হন। এরপর 1996-তে, পরে 2001-এ এই যে তার যে যাত্রাটি, এর মধ্যেও কিন্তু তার নেতাকর্মীরা বলছেন যে এই যাত্রাটি খুব সহজ ছিল না। অর্থাৎ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় বেগম খালেদা জিয়ার একটি সক্রিয় ভূমিকাটি ছিল এবং বাংলাদেশের কিন্তু এর আগেও নানান সময় 1/11-এর ঘটনা ঘটেছে কিংবা রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ঘটনার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো থেকে অভিযোগ এসেছে নানান সময়, বা সেটা হয়তো বা নানান সময় দৃশ্যমানও হয়েছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। সেই জায়গা থেকে খালেদা জিয়ার যে একটি দৃঢ় ভূমিকা ছিল এবং তার যে আপোষকামিতা, অর্থাৎ এবং যদি 2000 পরে এই যে 8-এ যে নির্বাচনটি হলো, অর্থাৎ এই পতিত আওয়ামী লীগ সরকার সবশেষ ক্ষমতা এসেছিল, এর পরের 3টি নির্বাচন কিন্তু প্রচণ্ড বিতর্ক হয়েছে বা সেই নির্বাচনগুলোতেও কিন্তু আমরা দেখেছি কিভাবে দিনের ভোট রাতে হয়েছে, ভোট কারচুপির ঘটনা ঘটেছে, ভোট রিগিংয়ের ঘটনা ঘটেছে। অর্থাৎ 8-এর পরের যে নির্বাচনগুলো, এর পরের প্রত্যেকটি নির্বাচনে কিন্তু বিএনপি সেখানে তাদের একটি ভূমিকা ছিল এবং বিএনপির বলছিল যে তারা দাবি করে আসছিল যে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা চর্চা বা ভোটাধিকার লঙ্ঘনের যে অধিকার লঙ্ঘনের যে প্রচেষ্টা, সেটি আওয়ামী লীগ শুরু করেছিল এবং সেখানে কিন্তু বিএনপি এই দীর্ঘ 17 বছর তারা বলছে যে তাদের একটি দীর্ঘদিনের লড়াই ছিল এবং সেই দীর্ঘ লড়াইয়ের সমীকরণেই এসে সবশেষ 2024-এ যখন ছাত্র জনতা, তারা সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে, তখন এই যে বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, সেখানেও কিন্তু এই যে খালেদা জিয়ার আপোষকামিতা বা তিনি যে আসলে বাংলাদেশের রাজনীতির স্বার্থে বা তার দলের নেতারা বলছেন বা কর্মীরাও বলছেন আপোষ করেননি তিনি বাংলাদেশের রাজনীতিকে বা গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য, সেই জায়গা থেকে তিনি আসলে অনন্য বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের জায়গা থেকে। এবং আরেকটি বিষয়, তিনি এই যে একজন সাধারণ গৃহবধূ থেকে যখন একদম বাংলাদেশের সর্বোচ্চ পদে অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত হন বা একটি দলের নেতা নির্বাচিত হন, সেই যাত্রাকে নানানভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তার যে ত্যাগ নিয়ে, সেটা নিয়ে তার দলের নেতাকর্মীরা কিন্তু নানান সময় বলেছে। বিশেষ করে 2010 সালে তিনি যে ঢাকার সেনানিবাসে মইনুল রোডে তার যে বাসভবনটি ছিল আর কি, সেখান থেকেও কিন্তু তাকে একটি উচ্ছেদের ঘটনা ঘটে। সেই জায়গা থেকে এরপরে তিনি তো আসলে ফেরোজায় থাকা শুরু করেন গুলশানের বাসভবনে। সেই ঘটনা কিংবা এই যে যেটি বলছিলাম যে 2008-এর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরের যে নির্বাচনগুলো, অর্থাৎ 14 সালে কিন্তু আমরা দেখেছি যে 14 নির্বাচনেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কিন্তু বিএনপি নির্বাচন বয়কট করেছিল। তো সেই জায়গাটা, সেই সিদ্ধান্তটা কিন্তু তখন নানানভাবে আলোচনা সমালোচনা তো জন্ম দিয়েছিল, কিন্তু বিএনপি আর বিরুদ্ধে সমালোচনা হলেও সেখানে বারবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি শুধুমাত্র বেগম খালেদা জিয়া তার সিদ্ধান্তেই কিন্তু 2014-এর যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন বয়কট করেছিল। তার একটি রাজনৈতিক যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল পরবর্তীতে, সেটি নিয়ে নানান ধরনের আলোচনা, ভালো আলোচনা কিংবা সমালোচনা যদি বলি সেটি ছিল, কিন্তু সেটির সবশেষ এসে যদি বলি যে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেটিকেও তারা এটির সাথে যুক্ত করছেন। অর্থাৎ সেই 14 সালে যে বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল তিনি নির্বাচন বয়কট করা, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দাবি করছিলেন, সেটির যে একটি সুষ্ঠু পরিণতি, সেটিকে বলছেন যে সেই 14-এর ঘটনা, তার যে ভূমিকা সেটি আসলে সেই
2024-এর অগাস্টে এসে আসলে বাস্তবায়ন হয়েছে, যে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে নানানভাবে বা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তাকে আওয়ামী লীগ সরকারের আমলে মামলা দিয়ে এবং সেটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিয়ে তাকে কারাগারে যেতে হয়েছে। বিশেষ করে যদিও 2007 সালে যেটি তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ সেনা সমর্থিত সরকার যখন ছিল, তখন কিন্তু দুর্নীতির যে মামলা একটা হয়েছিল সেটি তার গ্রেফতারি, তিনি সেখানে গ্রেফতার হন। এরপরে সবচেয়ে আলোচনা ছিল কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, যেটি 2018 সালে কিন্তু তিনি আবার কারাগারে যান। এবং এরপরে আমরা দেখেছি যে এরপরে 2 বছর পর অর্থাৎ 20-এ তিনি নির্বাহী আদেশে তাকে মুক্ত করা হয়, সেটিও একটি শর্ত জুড়ে দেওয়া হয়। অর্থাৎ তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটিকে প্রকান্তরে সীমিত করে দেওয়া হয়, বা এক ধরনের যদি বলা যায় যে সেটিকে নিষিদ্ধই করা হয়। কারণ আমরা দেখেছি এরপর থেকে তাকে বিএনপির কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি, সেটি বা সরাসরি হোক কিংবা সেটি ভার্চুয়ালি হোক কিংবা কোনো ভিডিও বার্তায় কোনো দলীয় প্রোগ্রামে যুক্ত হয়ে, সেটিও আমরা আসলে দেখতে পাইনি। 24-এর পরে যদিও বেগম খালেদা জিয়া দুবার তার নেতাকর্মীদের জনসম্মুখে ভিডিও বার্তা দিয়েছেন, অর্থাৎ সেই থেকে এই যে ঘটনা প্রবাহটা যেটি বলছিলাম, যে এখান থেকেই বিএনপির নেতাকর্মীরা ধারণা করছেন যে বেগম খালেদা জিয়া যেহেতু দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তার শারীরিক অর্থাৎ সেটিও আপনারা জানেন যে তিনি লিভার সিরোসিস, ফুসফুস আর্থাইটিস অর্থাৎ নানা শারীরিক জটিলতায় কিন্তু তিনি ভুগছিলেন। এই উন্নত চিকিৎসার জন্য কিন্তু তার দলের থেকে সেটি বাস্তবায়ন করার জন্য নানান কর্মসূচি দিতে হয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়ার মৌলিক মানবাধিকার সেটি হরণ করা হয়েছে নানানভাবে। এবং এই যখন অবস্থা, আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি বিমানবন্দর থেকে বের হয়ে মূল সড়কে উঠেছে, অর্থাৎ মূল সড়ক থেকে কিন্তু এখন আমরা দেখেছি যে রাস্তার দুই পাশে, অর্থাৎ যেহেতু যদি একটু বলি যে এই বিমানবন্দর থেকে গুলশানে যাওয়ার যে মূল সড়কটি, অর্থাৎ এই বনানী কাকুলি পর্যন্ত এই সড়কটি, এটি কিন্তু একটি 4 লেনের রাস্তা, অর্থাৎ দুই পাশে। যেহেতু 4 লেনের রাস্তা, বেগম খালেদা জিয়া পূর্ব পাশের লেন ব্যবহার করছেন, যেহেতু এই বিমানবন্দর থেকে গুলশানে যাওয়ার জন্য পূর্ব পাশের লেনটি